প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা রায় অ্যান্ড মার্টিন প্রকাশিত বাংলা প্রশ্নের উত্তরগুলি আমি তুলে ধরছি, যার প্রত্যেকটি মডেল অ্যাক্টিভিটি থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই এটাকে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্রথম মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন পেপার, যে পেপারের আমি তুলে ধরছি তোমাদের সামনে এই মডেল অ্যাক্টিভিটির এমসিকিউ এসিকিউগুলো তোমাদের সামনে তুলে ধরছি আমি। যার প্রথম প্রশ্ন, চলন্তিকা অভিধান গ্রন্থটি রচয়িতা হলেন গয়ে রাজশেখর বসু। দাম গল্পের পরিণতি আসলে কি ধরনের? এটি হবে বিষাদমূলক। পার্শ্বিক ব্যঞ্জনটি হল ক্ষয়ে ল। সংবৃত স্বরধ্বনিটি হল এক্ষেত্রে এ আর অ। ধীবর বৃত্তান্ত নাট্যাংশের জানুক কে? সেক্ষেত্রে জানুক হল রক্ষী। 1-6 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? সেক্ষেত্রে 7 দিন, কয়েকটা হবে। এরপরে 2-এর দাগের কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যার 2-1 দ্বিব্যঞ্জন ধ্বনি কি কি উদাহরণ দাও। সেক্ষেত্রে উত্তরটি হবে ক যুক্ত হ সমান খ, গ যুক্ত হ সমান ঘ। 2-2 ভণিতা কাকে বলে? কবিতার আরম্ভে বা মাঝে বা শেষে কবির নাম যুক্ত করাকে বলা হয় ভণিতা। মধ্যযুগের কবিরা তাই করে থাকেন। এক্ষেত্রে মধ্যযুগের সমস্ত মঙ্গল কবিরা তারা কিন্তু ভণিতায় নিজেদের নামকে যুক্ত করে থাকেন। 2-3 রাজশেখর কি হাতে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে এসেছিল? সেক্ষেত্রে আলোচ্য অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে রাজশেখর রাজমহল থেকে বেরিয়ে এসেছিল রাজার নির্দেশনামা ও আংটির সমপরিমাণ মূল্য হাতে নিয়ে। আর এক্ষেত্রে আমার মনটা অদ্ভুতভাবে দুলিয়ে দিল। মন দুলে উঠেছিল কেন? এটি দাম থেকে নেওয়া। অচেনা এলাকায় অপরিচিত ব্যক্তির মুখে নিজের নাম শুনে অবাক হওয়ার পরমুহূর্তেই সুকুমারের কণ্ঠস্বরটি চিনতে পারেন। তার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিয়ে যায়। এরপরে 2-5 কুমিশ কি? আলোচ্য অংশটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস নামক গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে কুমিশ হল এক ধরনের তরল দুগ্ধজাত দ্রব্য বা পানীয়। এর পরের প্রশ্ন, নগর কবিতায় নৌকা ও নগর কিসের প্রতীক? প্রশ্নোক্ত কথাটি অজিত দত্তের লেখা নগর কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত অংশে নৌকা হলো মানব জীবনের প্রতীক আর নগর হলো বন্ধন বা প্রতিবন্ধকতার প্রতীক। প্রহ্লাদ কিভাবে শিক্ষা পেয়েছিলেন বা প্রহ্লাদকে কিভাবে শিক্ষা দিয়েছিলেন শঙ্কু? প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু নিজের আবিষ্কৃত নাসাস্ত্র তার উপর প্রয়োগ করেছিলেন। 2-8 শকুন্তলার হাতের আংটি কিভাবে ধীবরের হস্তগত হয়? আলোচ্য অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া। আলোচ্য অংশে শকুন্তলা যখন শচীতীর্থে স্নান করতে গিয়েছিল তখন তিনি স্নান শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে আংটিটি জলে পড়ে যায় এবং তা একটি রুই মাছ খেয়ে ফেলে। ধীবর যখন সেখানে মাছ ধরতে গিয়েছিল তখন তিনি ওই রুই মাছকে কাটার সময় তার পেট থেকে আংটিটি পেয়েছিলেন। এইভাবে শকুন্তলার হাতের আংটিটি ধীবরের হস্তগত হয়েছিল। এরপরে উষ্ণী ভবন কাকে বলে উদাহরণ দাও। স্পর্শ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু সম্পূর্ণ বাধা না পেয়ে আংশিক বাধা পেয়ে উষ্ণ ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে উষ্ণী ভবন বলা হয়। যেমন কালী পূজা
খালি ফুজা। এরপরে 2.10 কোন দুটি প্রত্যয়কে তুলনাবাচক তদ্ধিত প্রত্যয় বলা হয়? তব এবং তম এই দুটি সংস্কৃত প্রত্যয়কে তুলনাবাচক প্রত্যয় বলা হয়, যেমন বৃহৎ যুক্ত তর বৃহত্তর, বৃহৎ যুক্ত তম বৃহত্তম। এরপরের মডেল, এরপরে 2 নম্বর মডেল, সেক্ষেত্রে নগর কথাটির অর্থ। নগর কথাটির অর্থ হচ্ছে অঙ্কুশ। ইলিয়াসের কয়টি ছেলে ছিল? 2টি ছেলে। দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? সেক্ষেত্রে দ্বিতীয় রক্ষীর নাম ছিল জানুক। প্রফেসর শঙ্কুর চাকর তার কাছে কত বছর ছিল? 27 বৎসর। ধর্ম ধ্বনি পরিবর্তনের ফলে এসেছে, এটি হবে সমীভবন। অমলেট মামলেট ধ্বনি পরিবর্তনের কোন পর্যায়ে পড়ে? এটি হচ্ছে ব্যঞ্জনাগম। এরপর 2 দাগের কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 রড শব্দের অর্থ কি? প্রশ্নোক্ত কথাটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত অংশে রড শব্দের অর্থ হলো দৌড়ে বা ছুটে পালিয়ে যাওয়া। ডায়েরিটা নিয়ে লেখক তারকবাবুকে কত টাকা দিয়েছিলেন? আলোচ্য অংশটি সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রথম খণ্ড ব্রহ্মযাত্রীর ডায়েরি থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশের ডায়েরিটা নিয়ে লেখক তারকবাবুকে 20 টাকা দিয়েছিলেন। প্রতি দাঁড়ের নিক্ষেপে কবি কি শোনেন? আলোচ্য অংশটি কবি অজিত দত্তের লেখা নগর কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে কবি প্রতি দাঁড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ শুনতে পান। 2.4 অনুনাসিক স্বর কি? উদাহরণ দাও। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখের বদলে নাক দিয়ে নির্গত হয় তাদের অনুনাসিক স্বর বলা হয়, যেমন আ, ই, হ্রস্ব, এ, ও ইত্যাদি। বিপ্রকর্ষ কথার অর্থ কি? আলোচ্য অংশে বিপ্রকর্ষ কথাটির অর্থ হলো দূরত্ব। এর পরের প্রশ্ন, পরস্পর সন্নিহিত দুটি স্বরধ্বনির সহযোগে স্বরধ্বনির মিলন, লোপ বা পরিবর্তন সাধিত হলে তাকে স্বরসন্ধি বলা হয়, যেমন বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। সর্বহারা হয়ে ইলিয়াসের পরিণতি কি হলো? আলোচ্য অংশটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে পিতা ও পুত্রের সাংসারিক বিবাদ ও নানা কারণে ইলিয়াস সর্বহারা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে এবং তার স্ত্রী শ্যামশ্যামাগীকে তার প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে মজুরির মতো কাজ করে খেয়ে থাকতে হতো। পত্রিকার পক্ষ থেকে গল্পকারকে কত টাকা দক্ষিণা দেওয়া হয়েছিল? 2.8 আলোচ্য অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে পত্রিকার পক্ষ থেকে গল্প লেখককে 10 টাকা দক্ষিণা দেওয়া হয়েছিল। ধীবরের গা থেকে কিসের গন্ধ পাওয়া যাচ্ছিল? উদ্ধৃত অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই যে শুল থেকে নামিয়ে দেওয়া হলো, কে কার সম্পর্কে একথা বলেছে? উদ্ধৃত অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশের সূচক ধীবরের সম্পর্কে এমন কথাটি বলেছে। এরপর মডেল কোশ্চেন পেপার 3। প্রথম প্রশ্ন, ঠিক উত্তরটি নির্বাচন করো। কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত? সেক্ষেত্রে চণ্ডীমঙ্গল। ইলিয়াসের ভালো ঘোড়াগুলিকে কে চুরি করে নিয়ে গেছিল? গয়ের দাগে কিরবিজরা। প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কে খেয়েছিল? ঘয়েরটা, ঘয়ে ডেঁয়ো পিঁপড়েতে। শকুন্তলার পালক পিতার নাম কি? মহর্ষি কর্ণ। কয়েকটা। নিয়ম বহির্ভূত স্বরসন্ধিকে কি বলা হয়? ঘয়ে নিপাতন সিদ্ধ সন্ধি। 1.6 বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের সূত্রগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে ভাগ করা হয়। 2 দাগের কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন, চণ্ডীর আদেশে নদ নদী কি করে? আলোচ্য অংশটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি নামক কবিতাংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে দেবী চণ্ডীর আদেশে নদ নদী উত্তাল হয়ে ধেয়ে যায়। ধীবর
পরের প্রশ্ন, ধীবরের জীবিকা সম্পর্কে রাজশালক হেসে কি বলেছিল? উত্তরটি উদ্ধৃত অংশে মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে ধীবরের জীবিকা সম্পর্কে রাজশালক হেসে বলেছিল, তা তোর জীবিকা তো বেশ পবিত্র হয় দেখছি। সারা রাত মিছে দাঁড় টানার অর্থ কী? 2-3 প্রশ্ন। আলোচ্য অংশটি অজিত দত্তের লেখা নগর কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে সারা রাত মিছে দাঁড় টানার অর্থ হল সারাদিন রাত মিথ্যে বা নিষ্ফল দাঁড় টানাকে বোঝানো হয়েছে। ইলিয়াসকে এক বাটি কুমিজ দিলে সে কি করল? উদ্ধৃত অংশটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে ইলিয়াসকে এক বাটি কুমিজ দিলে অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলেন এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলেন। তারপরে 2-5 তৎসম শব্দের অর্থ বিশ্লেষণ করো। তৎ সমান তার মানে সংস্কৃতের, সম মানে সমান, অর্থাৎ তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান। 2-6 আগন্তুক শব্দ কাক বলতে আমরা কি বুঝি? উদাহরণ দাও। আগন্তুক শব্দ যে সব শব্দ সুদূর বিদেশ বা নিকটবর্তী প্রতিবেশী ভাষা এলাকা থেকে বাংলায় এসেছে তাদের আগন্তুক শব্দ বলে। এটি দু রকমের, একটি বিদেশি আর একটা প্রতিবেশী। উদাহরণ আতর, অজুহাত, কাঁচি, অক্সিজেন। এরপর বিসর্গ সন্ধি কি? ব্যঞ্জন সন্ধি। উত্তর বিসর্গকে ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত মনে করলে বিসর্গ সন্ধিকে ব্যঞ্জন সন্ধি বলা চলে। আসলে বাংলায় বিসর্গের উচ্চারণ না থাকায় এ কথা বলার দাবি জোরালো হয় না। 2-8 দাম গল্পের বক্তা কি স্বপ্ন দেখেছিলেন? আলোচ্য অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে বক্তা যে স্বপ্ন দেখেছিল সেটি হলো পরীক্ষার লাস্ট বেল পড়ো অথচ একটা অঙ্কও মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার তার দিকে সামনে এসে দাঁড়িয়েছেন এবং তার দু চোখ দিয়ে যেন আগুন ঝরতে দেখা যাচ্ছিল। টাফায় কারা বাস করত? আলোচ্য অংশটি সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রথম খণ্ড বোমযাত্রী ডায়েরি নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে টাফায় সৌরজগতের সবচেয়ে সভ্য মানুষেরা বসবাস করত। মডেল কোশ্চেন পেপার 4, এখান থেকে প্রশ্নগুলো দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করো। মাস্তুলের বাঁধি পাল। মাস্তুল অর্থে ক্ষয়েরটা হবে নৌকোর উপর উচ্চ শক্ত দণ্ড। 2 গল্পকথক একটা ইংরেজি কোটেশন তার বক্তৃতায় চালিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি বার্নার্ড শর নাম চালিয়ে দিয়েছিলেন ঘয়ে। 2 রক্ষীর নাম কি ছিল? কয়েকটা সূচক এবং জানুক। এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। সত্যি ঘটনাটি কি? সুন্দরবনে উল্কাপাত। 1-5 অধীশ্বর শব্দটি বিচ্ছিন্ন করলে পাই অধিযুক্ত ঈশ্বর। এক্ষেত্রে গয়েরটা হবে প্রপরা। এ দুটি হলো সংস্কৃত উপসর্গ। তারপরে 2 দাগের কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2-1 বাসকীর কারা। উদ্ধৃত অংশটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে রাশিয়ার এক বিশেষ সম্প্রদায়কে বাসকীর বলা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষের জীবিকা হলো পশুপালন ও চাষবাস করা। 2 ছাত্ররা কাঁদলে কি করতেন মাস্টারমশাই? আলোচ্য অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে ছাত্রদের চোখে এক ফোঁটা জল দেখলে ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছেড়ে মাস্টারমশাই বলতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে তর্জমা করেছিলেন কে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। বীর হনুমান কার আদেশ পান? আলোচ্য অংশটি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কবিতাংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পান। টাফার মানুষেরা দেখতে কেমন? আলোচ্য অংশটি সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রথম খণ্ড বোমযাত্রীর ডায়েরি নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে টাফার মানুষদের অতিকায় পিঁপড়ের মতো দেখায়। বাণিজ্য তরী কি?
উদ্ধৃতাংশটি অজিত দত্তের লেখা নগর কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশে বাণিজ্য তরী বলতে ব্যবসা বাণিজ্য করার পণ্যদ্রব্য বা পসরাবাহী নৌকাকে বোঝায়। 2.7 ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষী আচরণ কেমন ছিল? আলোচ্য অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষী ধীবরের হাতের বাঁধন খুলে দিয়েছিল এবং বলেছিল, এই জেলে জমের বাড়ি থেকে আবার ফিরে এলো। সমাক্ষর লোভ কি? উদাহরণ দাও। দুটি সমধন্যাত্মক অক্ষর বা বর্ণ পাশাপাশি থাকলে অনেক সময় তাদের একটি লুপ্ত হয়, একে সমাক্ষর লোভ বলে। যেমন সব্যসম থেকে সাব্যস্ত। অবর্গীয় ব্যঞ্জনধ্বনিগুলি কি কি? অবর্গীয় ব্যঞ্জনধ্বনিগুলি হল অন্তঃজ, র, ল, তালবেশ, মূর্ধন্য ষ, দন্তেশ, হ, অঢ়, আঢ়ঢ, অন্তস্থ, খণ্ডিত, অনুস্কার, চন্দ্রবিন্দু। এই 13টি বর্ণ কোন কারকের অনুসর্গ ব্যবহার নেই? কর্মকারকে অনুসর্গের ব্যবহার নেই। এরপরে 5 নম্বর মডেল, সেক্ষেত্রে 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নদে। ধীবর বৃত্তান্ত নাটকটি তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। 1-3 বাংলাদেশের এক কলেজে ডেকেছিল ক্ষয়ে আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া। শঙ্কুর হোটেলের নম্বর ছিল 71, ক্ষয়েরটা পদ্ম থেকে পদ্ম। এটি ড্যাশের দৃষ্টান্ত, এটি হলো সমীভবনের দৃষ্টান্ত। সমাক্ষরের উদাহরণ হলো 2 দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কোন অঙ্গ দেখতে পায় না? উদ্ধৃত অংশটি চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কবিগমকন মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে কলিঙ্গ দেশে হঠাৎ আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে ভয়াল বিদ্যুতের ঝলকানি দেখা যায়। আলোকহীনতার সৃজন করে পরিবেশকে এত কালো করে দিয়েছে যে কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না। নগর কবিতাটি কোন গভীর মনোভাব প্রকাশিত হয়েছে? উদ্ধৃতাংশটি অজিত দত্তের লেখা নগর কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশে নগর কবিতায় কবির পারিবারিক বন্ধনের জন্য তাঁর সাহিত্য সম্ভার বিকশিত না হওয়ার গভীর মনোভাব কবিতায় প্রকাশ পেয়েছে। ইলিয়াসের ঝোঁকায় কি ছিল? আলোচ্য অংশটি লিও তলস্তয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে ইলিয়াসের বোচকায় ছিল লোমের তৈরি একটা কোট, টুপি, জুতো আর বুট। কথকের বক্তব্য শুনে প্রিন্সিপাল কি বলেছিল? উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। অংশে কথকের বক্তব্য শুনে প্রিন্সিপাল বলেছিল, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। সন্ধির কোন নিয়ম বনচ্ছায়া শব্দটিতে গঠিত হয়েছে? বনচ্ছায়া শব্দটি গঠিত হয়েছে ব্যঞ্জন সন্ধির 2 নম্বর নিয়মে। অপিনিহিতি কাকে বলে? শব্দের মধ্যে যে জায়গায় ই কার বা হস্যৌকার আছে সেই জায়গার আগেই যদি সেই ই কার বা হস্যৌকারকে উচ্চারণ করা হয় তখন তাকে অপিনিহিতি বলা হয়। যেমন সাধু, সাউথ। রাজশালকের সঙ্গী প্রথম রক্ষীর নাম কি? উদ্ধৃত অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে রাজশালকের সঙ্গী প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক। আংটি হাতে পেয়ে রাজা দুষ্যন্তের কেমন আচরণ করেছিলেন? উদ্ধৃত অংশটি মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে আংটি হাতে পেয়ে রাজা দুষ্যন্ত স্বাভাবিকভাবে গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের মধ্যে বিহ্বলভাবে তাকিয়ে রইলেন। বোমযাত্রীর ডায়েরি রচনাটি কার লেখা? আলোচ্য অংশটি বোমযাত্রীর ডায়েরি নামক রচনাটি প্রখ্যাত কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের লেখা। এইভাবে 1 থেকে 5 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারের প্রত্যেকটি উত্তর তুলে ধরলাম। তোমরা সবাই এইগুলো
প্র্যাকটিস করবে এবং সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। ভিডিওর শেষে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।